শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি আগামী অর্থ বছরের বাজেট নিয়ে যমুনা টেলিভিশন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির যৌথ আয়োজনে বিশেষ অনুষ্ঠান বাজেট ও উন্নয়ন ভাবনা। এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জয় মামুন। আজকে আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে 3 জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান থেকে রয়েছেন জনাব এম এ মান্নান, তিনি প্রতিমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। রয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, তিনি নির্বাহী পরিচালক সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, এবং ডক্টর আহসান এইচ মনসুর, তিনি অর্থনীতিবিদ, প্রখ্যাত অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আজকে সংসদ অধিবেশন শুরু হয়েছে এবং আমরা সবাই জানি যে আগামী 4 তারিখে বৃহস্পতিবারে মাননীয় অর্থমন্ত্রী আগামী অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন। এবং প্রতি বছরই যে কথাটি আমরা সাংবাদিকদের বলে থাকি যে এবছর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রণীত হচ্ছে। এখন বাংলাদেশের অর্থনীতির আকার বড় হচ্ছে, মানুষের চাহিদা বাড়ছে, উৎপাদন বাড়ছে, আয় বাড়ছে, ব্যয় বাড়ছে, সব মিলিয়ে বাজেটও বড় আকার ধারণ করছে। ফলে প্রত্যেক বছর বাজেট নিয়ে মানুষের প্রত্যাশাও কিন্তু এক ধরনের বাড়তি থাকে যে এবছর নিশ্চয়ই আরো ভালো কিছু হবে বাংলাদেশের জন্য। তো সেই দিক থেকেই আলোচনাটি শুরু করতে চাই যে ডক্টর মুস্তাফিজুর রহমান, যেহেতু সিপিডির সঙ্গে আমরা যৌথভাবে এই অনুষ্ঠানগুলো করতে চাই, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই যে অর্থনীতির কোন প্রেক্ষাপটে, কোন বিশেষত্বের ভিতর দিয়ে এবারের আগামী অর্থ বছরের বাজেট প্রণীত হতে যাচ্ছে। ধন্যবাদ। আপনি জানেন যে আজ সিপিডির পক্ষ থেকে আমরা একটি প্রতিবেদন মিডিয়া ব্রিফিং এ আমরা উপস্থাপন করেছি এবং সেই প্রতিবেদনে আমরা এই চলমান অর্থ বছরের একটা মূল্যায়ন উপস্থাপন করেছি এবং আগামী যে বাজেটটি আসছে সেই বাজেটের প্রেক্ষাপটে কোন কোন চ্যালেঞ্জগুলি থাকবে সেটা সম্বন্ধে আমরা বলেছি। আমরা যেটা বলতে চেয়েছি সেটা হলো যে বর্তমানে বাংলাদেশের অর্থনীতির বেশ কিছু ইতিবাচক এবং শক্তির দিক আছে। আমাদের মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমের দিকে যাচ্ছে, এটার একটা প্রতিফলন ঘটছে হলো আমাদের যে ইন্টারেস্ট রেট তার উপরে। আমাদের বিনিময় হার স্থিতিশীল আছে, আমাদের কৃষির যে পারফরমেন্স সেটা ভালো। আমরা দেখছি যে আমাদের অর্থনীতিতে যে প্রবৃদ্ধি হচ্ছে সেই প্রবৃদ্ধিটা 6-এর কাছাকাছি আছে। আমরা দেখছি যে বাংলাদেশের যে বিভিন্ন যে খাত আছে সেই খাতগুলিতে বেশ কিছু শক্তির দিকও আমরা দেখছি। আমাদের রেমিটেন্স আয় আমাদের ইতিবাচক আছে। কিন্তু একই সাথে আমরা যেটা বলতে চেয়েছি যে এই যে সামগ্রিক অর্থনীতির যে স্থিতিশীলতা, এই স্থিতিশীলতাটাকে কাজে লাগিয়ে আমাদের প্রবৃদ্ধির মধ্যে যে একটা ত্বরণ সৃষ্টি করা, 6 থেকে 8, 8 থেকে 10-এ যাওয়া, আমাদের বিনিময়, আমাদের যে বিনিয়োগ, এই বিনিয়োগকে আমরা আরো কিভাবে এক্সিলারেট করতে পারি, সেই জায়গাগুলোতে কিন্তু বেশ বড় ধরনের চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। আমরা দেখছি যে আমরা প্রবৃদ্ধি 6-এর একটা ট্র্যাপের মধ্যে আমরা পড়ে গেছি। আপনি যদি দেখেন যে আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষের বছরে আমাদের প্রবৃদ্ধি হারের কথা ছিল যে আমরা 8% প্রবৃদ্ধি হবে এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের যে 10 বছর মেয়াদী যে প্রেক্ষিত পরিকল্পনা ছিল সেখানে আমাদের এটাকে 10-এ নিয়ে যাওয়ার কথা। তো আমরা তো 6-এর থেকে খুব বেশি আমরা তো বের হতে পারছি না, 6-এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবং এটার একটা বড় কারণ সেটা হলো যে প্রবৃদ্ধির একটাই মাত্র উপায় আছে, সেটা হলো যে আমাদের বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে এবং বিনিয়োগের উৎকর্ষতা বাড়াতে হবে। সেই জায়গাটায় আমরা দেখছি যে হারে বিনিয়োগকে আমাদের বৃদ্ধি করার দরকার ছিল, যেমন আমাদের জিডিপি শতকরা 32-33-এ আমাদের নিয়ে যেতে হবে, সেখানে সরকারি বিনিয়োগ কিছুটা বেড়েছে কিন্তু প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ যেটাকে আমাদের ক্রমান্বয়ে 25-26-এ নিতে হবে সেই জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি না, 20-21-এর কাছাকাছি রয়ে গেছে। এবং এই বিনিয়োগটাকে আমার সাশ্রয়ীভাবে করা, এই বিনিয়োগটার যে উৎকর্ষতা সেটা বৃদ্ধি করা, এই জায়গাগুলোতে কিন্তু অনেক দুর্বলতা রয়ে গেছে। আমরা দেখছি যে এডিপির যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নে আমরা দেখছি যে অনেক প্রকল্প সময় মতো শেষ হয় না। যেমন আমাদেরই একটা প্রতিবেদন আমরা দেখিয়েছিলাম যে 26টা প্রকল্প আমরা বড় বড় নিয়েছিলাম এবং তার মধ্যে দেখা গেল যে 14টা প্রকল্প চলমান অর্থ বছরে শেষ হওয়ার কথা ছিল এবং এইগুলোতে 21,000 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখছি যে 5,500 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ একটা সমন্বয়ের একটা অভাব আছে, যে কারণে প্রকল্প দীর্ঘায়িত হচ্ছে, যে কারণে এই প্রকল্প থেকে যে ঈপ্সিত যে আমরা ফলাফলগুলি পেতে পারতাম সেগুলো পাচ্ছি না এবং প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এগুলোর কারণে আমরা দেখছি যে সাশ্রয়ীভাবে যে বিনিয়োগ করা,
এবং সাশ্রয়ী বিনিয়োগ করতে না পারলে এটা কিন্তু অর্থনীতিতে আবার একটা নেতিবাচক ফলাফলের দিকে যে সেই জায়গাগুলোতে অনেক সমস্যা। এবং তারপরে একই সাথে আমরা বলছি যে সংস্কারের যে দিকগুলি, যেমন দেখেন পাবলিক, যেমন আমাদের সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে, এটা ঠিক আছে যে বেতন তাদের না বাড়ালে আমরা ভালো ছেলে মেয়েদেরকে আকর্ষণ করতে পারবো না সরকারি কাজে। কিন্তু একই সাথে আপনি যদি পাবলিক সার্ভিসেস অ্যাক্ট যেটা হওয়ার কথা ছিল, যেসব সংস্কার হওয়ার কথা ছিল, সে সংস্কার হয়নি। পিপিপি অ্যাক্ট এখনো ক্যাবিনেটে এখনো রয়ে গেছে। আমরা বলেছি যে এই কারণে যে বিভিন্ন ধরনের এই যে সংস্কার কর্মসূচিগুলি, এই কর্মসূচিগুলি যদি আমরা করতে পারি তাহলেই স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে আমরা প্রবৃদ্ধির যে ত্বরণ, সেই প্রবৃদ্ধির ত্বরণটা আমরা সৃষ্টি করতে পারবো। সুতরাং কিছু ইতিবাচক দিক আছে, শক্তিমত্তার দিক আছে, কিন্তু তাকে কাজে লাগিয়ে যে ধরনের প্রবৃদ্ধি করলে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে, আমাদের জনগণের যে দারিদ্র্যসীমার নিচে যারা আছেন সেটাকে আমরা আরো কমাতে পারবো, হার্ডকোর পভার্টিকে আমরা নির্মূল করতে পারবো, আর্থসামাজিক ভাবে বাংলাদেশের যে একবিংশ শতাব্দীতে যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলো মোকাবিলা করে অপরচুনিটিসগুলি, একবিংশ শতাব্দীর অর্থনীতি বাংলাদেশে গড়ে তোলা, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখছি যে অনেক দুর্বলতা রয়ে গেছে। সুতরাং সপ্তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম বছরের যে বাজেটটি এখন আসছে, সেই জায়গাটাতে আমরা যেটা বলেছি আমাদের প্রতিবেদনে, যে সেই জায়গায় যদি আমাদের যেতে হয় তাহলে অনেক ধরনের সংস্কার আমাদের দরকার হবে, সুশাসন দরকার হবে, দুর্নীতি ইত্যাদি হ্রাস করার প্রয়োজন পড়বে। আপনি দেখেন যে আমরা যে টার্গেট করেছিলাম আমাদের সম্পদ আহরণের, তার থেকে প্রায় টার্গেটের থেকে 30,000 কোটি টাকার মতো কিন্তু এবার কম হবে। কেন কম হবে? তার কারণ হলো, আমি দুঃখিত, আপনাকে আমি একটু এখানে থামাচ্ছি, কারণ এই প্রসঙ্গটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আগে এই যে প্রাথমিক প্রেক্ষাপটটা নিয়ে আমরা একটু কথা বলে আসতে চাই। ডক্টর আহসান মনসুর, আপনার কাছে কি মনে হয় যে কথাগুলো ডক্টর মুস্তাফিজুর রহমান বললেন, এর মধ্যে দুটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধি এই যে 6% ভিতরেই ঘুরপাক খাচ্ছে, 6, 6.5, 6.5 এর বেশি কখনো যাচ্ছে না। বিতর্কও হয় যে 6.7 নাকি 6.3। এই জায়গাটির সমস্যাটি কোথায় আসলে? সমস্যাটি হচ্ছে যে প্রবৃদ্ধি তো অন ইটস ওন হবে না। প্রবৃদ্ধির জন্য যেসব সহায়ক কর্ম পরিকল্পনা সেগুলোর বাস্তবায়ন করতে হবে। আমরা কি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন সরকার করেছিলেন সেখানে কিছু দিক নির্দেশনা ছিল, তার মধ্যে কিন্তু অনেকগুলো সংস্কার কার্যক্রম ছিল, সেগুলো কিন্তু বাস্তবায়িত হয় নাই। যেমন আমি প্রথমেই ধরি, আমাদের প্রথম লক্ষ্য কি? বিনিয়োগকে বৃদ্ধি করা। এবং কোন বিনিয়োগ? বেশিরভাগ হচ্ছে ব্যক্তি খাতের বিনিয়োগ। সেখানে আমরা সহায়ক ভূমিকা কি দিতে পেরেছি সেটা কিন্তু যদি আমরা দেখতে চাই, সংস্কার কার্যক্রম সেখানে কি হয়েছে বড় রকমের, আমি বলবো হ্যাঁ বিদ্যুতের ক্ষেত্রে কিছুটা লাঘব হয়েছে, কিন্তু তখন আমরা ব্যক্তি খাতের লোকদের সাথে আলাপ করছি, বলছি আমরা যেখানে ইন্ডাস্ট্রি করতে চাই সেখানে কিন্তু আমরা বিদ্যুৎ পাচ্ছি না, সেখানে আমরা গ্যাস পাচ্ছি না, সেসবটা কিন্তু রয়ে গেছে। অন্যান্য যেসব অবকাঠামো সেগুলোতে কিন্তু এখনো আমরা কোনো ব্রেক থ্রু দেখছি না বড় রকমের। বড় সুন্দর ভালো যদি 5টা 7টা 10টা রাস্তা দেখতে পারতাম তাহলে বলতাম যে একটা পরিবর্তন হয়েছে। তারপরে ধরুন করের ক্ষেত্রে আমরা ধরি, করের ক্ষেত্রে যে ধরনের সংস্কার কার্যক্রম আসার কথা ছিল সেগুলো হয় নাই। এই যে বৃদ্ধিগুলো, যেমন এডিপি করতে গেলে টাকা লাগবে, টাকার অভাবেই কিন্তু এডিপির বাস্তবায়নটা প্রত্যেক বছরে ছাট করতে হয়, এবং এটা মোটামুটি ভাবে গত 20-30 বছরে। কিন্তু এডিপির ক্ষেত্রে যেটি আমরা দেখি যে প্রকল্প নেওয়ার সময় তো কম নেওয়া হয় না, বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে সমস্যাগুলো হয় না। দুটো জিনিস হয়। এক নম্বর হচ্ছে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে এক ধরনের শৃঙ্খলার অভাব আছে, যে কারণে দেখা যায় যে যখন রিভিশন হয় তখন প্রকল্প কিছু টাকা কমিয়ে দেওয়া হয় কিন্তু 200 প্রকল্প ঢুকে যায়। এটা একটা মানে অচিন্তনীয় ব্যাপার, এটা হচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে যে আমরা জানি যে রাজস্ব খাতে যে লক্ষ্যমাত্রা করা হচ্ছে, এই বাজেটে যেটা হচ্ছে সেটা খুবই একটা উচ্চমাত্রার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে যে ধরনের রিফর্ম লাগবে সেগুলোর অভাবে কিন্তু সেটা হবে না, এবং সেই কারণেই আমরা দেখছি পরপর প্রত্যেক বছরই আমরা সেখানে হোঁচট খাচ্ছি। এই হোঁচট খাওয়ার কারণে যেটা সমস্যা হয়েছে, তখন কোথায় কাট করতে হবে? ন্যাচারালি সরকার তো বেতন কাট করতে পারবে না, সরকার ইন্টারেস্ট তো কাট করতে পারবে না, এডিপিতেই কাট করতে হয়। এবং এটাই সাইকেল হয়ে আসছে অতীত থেকে বর্তমানে। আগামীতেও যদি এটা চলে তাহলে কিন্তু আমাদের প্রকল্প বাস্তবায়ন সঠিকভাবে হতে পারবে না। কারণ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক হচ্ছে যে ওই প্রকল্পের যে টাকাটা লাগবে সেটা যেন আমি প্রথম থেকেই খুব দ্রুততার সাথে দিতে পারি, এবং ম্যানেজমেন্টকে যেন আই ক্যান হোল্ড অ্যাকাউন্টেবল। কিন্তু এখন দেখা যাচ্ছে দীর্ঘসূত্রিতার কারণে সেই ম্যানেজমেন্ট 3 বার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ট্রান্সফার হয়ে যাচ্ছে, সে তো অ্যাকাউন্টেবল না। এবং তাকে সে বলবে আমাকে তো টাকা দেওয়া হয় নাই, হাউ ক্যান আই ইমপ্লিমেন্ট উইদাউট মানি? এটা জেনুইন প্রশ্ন।
তাহলে কেন 1200 প্রকল্প নেওয়া হবে? এই প্রশ্নগুলোর জবাব যদি সরকার নিজেই সদুত্তর দিতে পারত, তাহলে কিন্তু আংশিকভাবে হলেও এই আমরা আমাদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রী রয়েছেন, তার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি শুনেছেন এখানকার আলোচনা, যে আমি যদি একটু যোগ করতে চাই যে এই সরকারের যেটি সবচেয়ে বড় ঘোষণা যে 2021 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হতে চাই, পৌঁছতে চাই, সেটির জন্য তো আমার জিডিপি গ্রোথ বা সবকিছু মিলিয়ে তো ওই জায়গায় যাওয়ার একটা প্রধান বিষয় হচ্ছে আমাদের প্রবৃদ্ধিটা বাড়ানো। কিন্তু এই যে 6% যে স্থিতিচক্র, সেখানে যদি আমরা আটকে থাকি তাহলে কিভাবে আমরা ওই লক্ষ্য অর্জন করব? ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিই সিপিডি ডক্টর মুস্তাফিজকে। তিনি মোটা দাগে আমাদের অর্থনীতির বর্তমান শক্তিশালী দিকগুলো তুলে ধরেছেন এবং স্বীকারও করেছেন। সঙ্গে সঙ্গে তিনি দু একটা বিষয়ে তার মত তুলে ধরেছেন। বিশেষ করে তিনি সংস্কার এবং বাস্তবায়ন নিয়ে কথা বলেছেন। পরবর্তী পর্যায়ে ডক্টর মনসুরও সিমিলারলি বলেছেন। তো মনসুর সাহেব বেশি করে স্ট্রেস দিয়েছেন সংস্কারের ব্যাপারে এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে। দুজনেই বলেছেন যে ইনভেস্টমেন্ট হচ্ছে না বা কম হচ্ছে, যতটুকু আশানুরূপ হয় নাই। এখন আমি যেটা বলতে পারি, এটা আমার নিজেরও মত, হয়তো নিজেরই সরকারের পক্ষে স্পোক্সম্যান হিসেবে বলছি, আমার নিজের ধারণা থেকে, যেহেতু সরকারের ভিতরে কাজ করছে। ইনভেস্টমেন্ট নিয়ে আমার নিজের কিছু প্রশ্ন আছে ওনাদের কাছে, যেহেতু ওনারা তাত্ত্বিক অর্থনীতি পড়েছেন। ইনভেস্টমেন্টের তো বড় হতে হবে, কোটি কোটি পাউন্ড চলে আসবে বাইরে থেকে। এইটা না হয় যদি আমার দেশের ভিতরে আমার তৃণমূলে হাজার হাজার ফার্মার বা এই ধরনের লোক যে সামান্য করে ইনভেস্ট করছে এভরিডে, আমার সরকার বড় এডিপি দিচ্ছে, এইটাও একটা ইনভেস্টমেন্ট। আমার গার্মেন্ট সেক্টরে আমার লোকের ইনভেস্টররা কমপ্লিটলি তাদের ডমিনেশনে আছে। আইটি সেক্টরে যারাই আসছে মোটামুটি আমাদের ছেলে মেরে আসছে। সুতরাং আমি যেটা পজিটিভ মনে করি, কিছু কিছু ইনভেস্টর আমার ধারণা তারা তো এখানে বোয়িং বানাতে আসবে না, তারা তো আসবে অন্যান্য কিছু কনজামশন সেক্টরে কাজ করার জন্য। আমার মনে হয় যে তারা তাদের হিসাব আছে, ইনভেস্টরদের, বিনিয়োগকারীদের। কি হিসাব? পাশে বিশাল অর্থনীতি আছে আমাদের, সেখানে বড় ফ্যাক্টরি করে রিটার্ন টু স্কেল তারা অনেক বেশি পাবে এবং তাদের মার্কেটিং এ হিসাবে আমাদেরকে ধরে তারা নেওয়ার একটা প্রচেষ্টা তার থাকবে। আমরা কনজিউমার হিসাবে ওই লেভেল এখনো পৌঁছি নাই। আমাদের লোক সংখ্যা 16 কোটি, ভেরি হাই, নো ডাউট, কিন্তু পার ক্যাপিটা ইনকাম তো অনেক লো। সুতরাং আমরা আগে অত বড় ভোক্তা গোষ্ঠী নই যে আমাদের প্রয়োজনের জন্য এখানে এসে কনজাম্পশন গুডস তৈরি করবে। আমার মনে হয় ডাউন দ্য রোড খুব শিগগিরই আমরা সেই লেভেলে পৌঁছাবো এবং আমি নিজে হতাশ নই। আর আপনি যেটা প্রশ্ন করলেন নিজের থেকে, যে 6 চক্র, যেটা ইভিল চক্র নয় আমি মনে করি। 6 ইজ এ ভেরি রেসপেক্টেবল ফিগার আমি মনে করি, কারণ উইদাউট মাচ ডাইরেক্ট গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট ফ্রম অ্যাব্রোড, আমাদের অভ্যন্তরীণ ভাবে যে স্মল বিটস অফ ইনভেস্টমেন্ট করে আমরা যে পর্যায়ে পৌঁছেছি, আমাদের তো বেসিক্যালি লেবার ইন্টেন্সিভ ইকোনমি। আমাদের গার্মেন্টস বলুন, কৃষি বলুন আর ওভারসিজ রেমিটেন্স বলুন, তিনটারই তো মেইন রিসোর্স হলো হিউম্যান লেবার। আমাদের তো অন্য কোনো তেলও নাই, কিছু নেই যে আমরা দিয়ে দিব। সুতরাং এইটা যে এই যে মাইক্রো লেভেলে লক্ষ লক্ষ ইনপুটস আসতেছে এভরিডে, এইটা অ্যাড আপ হয়ে আমি মনে করি আমাদের যে ইকোনমির যে গ্রোথ আপনি দেখছেন, এটা শক্তি। এবং এইবার আমার কেমন যেন ধারণা হয় এবার সাথে পৌঁছাতাম আমরা। আনফর্চুনেটলি এই যে একটা অহেতুক ঝামেলা হলো বছরের শুরুতে যারা করলেন, এই জন্য আমার ধারণা যে 1/2 থেকে 1% আমরা উই হ্যাভ লস্ট। এবং আপনি যদি আপনার কিভাবে নেবেন জানি না, এইবার যদি আমরা ওই ধরনের কোনো অহেতুক ঝামেলায় না পড়ি, যেটা একটা কিন্তু আমরা তো আমাদের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে যে সবসময় আমরা কিছু না কিছু অহেতুক ঝামেলায়, আপনার ভাষায় অহেতুক ঝামেলায় পড়বো। কারণ বাংলাদেশের রাজনীতিটাই এরকম যে একটু প্রতিবন্ধকতা থাকবেই এবং হরতাল অবরোধ, যেগুলি আমরা আপনি যেটাকে অহেতুক ঝামেলা হিসেবে মিন করছেন, সেগুলো নিয়েই তো আমরা এত দূর এসেছি। ডক্টর মুস্তাফিজ, আপনার কি মনে হয় যে মাননীয় প্রতিমন্ত্রী যেটি বললেন যে 7 এবার অর্জিত হবে? না, মাননীয় প্রতিমন্ত্রী বলছিলেন যে যদি আমাদের রাজনৈতিক ওই অনিশ্চয়তাটা না থাকতো তাহলে হয়তো 7-এর কাছে যেতে পারতাম। আমাদেরও একটা হিসাব আমরা করেছিলাম যে প্রায় 0.5%-এর মতো জিডিপির প্রবৃদ্ধি আমাদের লস হয়েছে এটা, এবং বিশ্বব্যাংক বলেছে 1%। কিন্তু একটু আমি দ্বিমত পোষণ করব মাননীয় প্রতিমন্ত্রীর সাথে, সেটা হলো যে বিনিয়োগের যে বাংলাদেশের সম্ভাবনা যেটা আছে, সেই সম্ভাবনার সাথে আমি যদি তুলনা করি বাস্তবতাকে, তাহলে কিন্তু আমাদের সেই সম্ভাবনায় আমরা দ্বার প্রান্তে যেতে পারছি না। এটা আমাদের স্বীকার করতে হবে। আপনি দেখেন বিওআইতে যত ধরনের ইনভেস্টররা আসেন, সেখানে যারা নাকি এমওইউ সাইন করেন, বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন করেন, তার বাস্তবায়ন হয় কেবলমাত্র একটা ক্ষুদ্র অংশ। কেন? তারা যখন এটা করতে যান, নিষ্কণ্টক জমি চান তারা,
তারা যখন বিনিয়োগ করতে আসবেন তারা তখন গ্যাস লাইন চান, ওই জায়গাগুলোতে আমরা অনেক সময় এটা দিতে পারছি না, এটা তো সত্য। যে কারণেই এই সরকারই কিন্তু স্বীকার করেছেন যে তারা স্পেশাল ইকোনমিক জোন করবেন, যেখানে নাকি নিষ্কণ্টক জমি থাকবে, বিভিন্ন ধরনের অবকাঠামোগত সুবিধা থাকবে। এটা হলো এক। দ্বিতীয় যেটা, সেটা হলো এবং সেটা আমাদের করতে হবে এবং আশা করব যে এই বাজেটে সেটার জন্য যথেষ্ট পরিমাণে বরাদ্দ থাকবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে দেখেন, অর্থের অভাবটা কিন্তু যতটা না বড়, আমাদের বাস্তবায়নের দুর্বলতা এবং ব্যবস্থাপনা এবং সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করা। আপনি দেখেন আমাদের প্রায় $17 বিলিয়ন মতো ফরেন এইড আমাদের জমা আছে, আমরা এগুলো তো ব্যবহার করতে পারছি না। আমাদের এখন যদি 100 টাকা বিনিয়োগ করি তাহলে আমরা নিজস্ব সম্পদে 70 টাকা করি, বিদেশ থেকে আমরা 30 টাকা আনি। আপনি দেখেন যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের হার কিন্তু জেনারেল ইমপ্লিমেন্টেশন থেকে কম। তার কারণ হলো যে বৈদেশিক ওইসব সাহায্যগুলোকে আমরা সময় মতো বিনিয়োগ করতে পারছি না, সেটার সাথে যে টাকা কম্পোনেন্ট আসার কথা সময় মতো দিতে পারছি না, যার কারণে পাইপলাইনে এই 17 বিলিয়ন। সুতরাং আমাদের অ্যাবজর্পশন ক্যাপাসিটি এটা আমাদের বাড়াতে হবে এবং সেটা যদি আমরা বাড়াতে পারি তাহলেই কেবলমাত্র বিনিয়োগের যে আমরা আশা করছি যে 32-33% নিয়ে যে আমাদের প্রবৃদ্ধি 8-10 নিয়ে যাব, সেটা করা সম্ভব হবে। জি, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটু বিরতিতে যাব, এসে আবারও কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।